আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। টেকনো স্পার্ক 20 প্রো প্লাস অর্থাৎ এই ফোনটা বেশ কিছুদিন আগে কিন্তু আমরা আনবক্সিং করেছিলাম এবং বলেছিলাম যে এই ফোনটা রিভিউ নিয়ে আসবো। সো আজকে এই ফোনটার ওভারঅল আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল, অর্থাৎ গেমিং পারফরমেন্স বলেন, ক্যামেরা পারফরমেন্স বলেন, ডিসপ্লে কোয়ালিটি বলেন, সাউন্ডের পারফরমেন্স বলেন, তার সব কিছুই আমরা যা ফিল করেছি, আমাদের যা এক্সপিরিয়েন্স ছিল তা আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলটা আনবক্সিং নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না, বিকজ কয়েকদিন আগে ভিডিওতে তো আনবক্সিং করেছি, সেখানে যে আপনারা দেখে নিতে পারেন এই ফোনের বক্স কন্টেন্টে কী কী রয়েছে। বাট একটা জিনিস ক্লিয়ার বলে রাখি, এটাতে 33 ওয়াটের চার্জার রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, আর বাদ বাকি সব কিছু অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতো এই ফোনের বক্সে রয়েছে। যাই হোক, এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমার কাছে দুটো কালার ভেরিয়েন্টের ফোন রয়েছে। তার মধ্যে একটা যে কালার ভেরিয়েন্টটা রয়েছে এটা অনেকটা ব্ল্যাক কালারের, এটার নাম হলো টেম্পোরাল অরবিটস। এটা বেশ স্টাইলিশ, পিছনে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং রয়েছে, তবে হাতের ছাপ পড়ে যায়। আমি প্রিফার করবো আপনারা অবশ্যই ফোনের সাথে দেওয়া যে ব্যাক কেসটা রয়েছে সেটা ইউজ করবেন, তাহলে হাতের ছাপ খুব একটা পড়বে না। দেন আমার কাছে আরেকটা যে কালার ভেরিয়েন্টটা রয়েছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই কালার ভেরিয়েন্টটার নাম হলো ম্যাজিক স্কিন 2.0 গ্রিন, অর্থাৎ গ্রিন কালারের এই যে ফোনটা দেখতেছেন এটা রেয়ার প্যানেলে কিন্তু ভেগান লেদারের ফিনিশিং রয়েছে। সো বেশ প্রিমিয়াম আউটলুক লেগেছে আমার কাছে। মেইনলি দুটো কালারই ভালো লেগেছে, তার মধ্যে এটা বেশি ভালো লেগেছে। বাট স্পেশাল বিষয় হলো এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন হচ্ছে। শুধু তাই নয়, এই ফোনটাতে কিন্তু IP53 এর সার্টিফিকেশন হচ্ছে, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং ছিটাফোটা পানি লাগলেও এই ফোনটার কিছু হবে না। তবে অবশ্যই ফোনটা আবার পানির ভিতর ডুবিয়ে দেখার ট্রাই করবেন না, সেক্ষেত্রে ফোন আবার প্রবলেম হলেও হতে পারে। এছাড়াও 6.78 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 7.5 মিলিমিটার এবং ওয়েট হলো 175 গ্রাম। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় বাংলাদেশ মার্কেটের টেকনোর এটাই সবচাইতে স্লিম, সবচাইতে হালকা এবং সবচাইতে পাতলা, তার পাশাপাশি সিমেট্রিক্যাল ডিসপ্লে থাকা ফোন, এবং হ্যান্ড গ্রিপটা অনেক কমফোর্টেবল। সত্যি কথা বলতে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এই ধরনের স্লিম ফোন আমরা আসলে 20-25 বা 30 হাজার টাকার মধ্যে দেখি না। সো টেকনোর এই ফোনটা স্লিমেস্ট বলেন, হ্যান্ড গ্রিপ বলেন, এগুলো জিনিসের জন্য ওভারঅল আসলে হাতে নিয়ে অনেক কমফোর্টেবল লেগেছে। আর এই ফোনটা হাতে নিয়ে তো বেশ প্রিমিয়াম একটা ফিলও পাওয়া যাচ্ছিল। মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম লকার এবং পাওয়ার বাটন, এবং মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা যাবে অথবা একটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। তবে এক্সটার্নাল যে মেমোরি কার্ডটি ইউজ করা যাবে সেটা হাইস্ট 256 GB পর্যন্ত সাপোর্ট করবে। সে সাথে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, টাচ করার সাথে সাথেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আনলক করে ফেলছিল। এছাড়াও এই মোবাইলটা হলো 4G সাপোর্টেড ফোন। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 ভার্সন রয়েছে এবং টেকনোর হাইওয়েস 13.6 ভার্সনের ওএসটা এখানে রয়েছে। সেই সাথে মোবাইলটিতে আপ টু 8 GB ভার্চুয়াল র্যাম রয়েছে। এই ফোনটার UI এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে মোবাইলটাতে টুকটাক কিছু ব্লটার অর্থাৎ আননেসেসারি অ্যাপস রয়েছে, বাট সেই অ্যাপসগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। আর বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছে, আমরা অনেক এক্সট্রিম ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগ ইস্যুস আমরা UI থেকে পাই নাই। আমরা দেখা গেল অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে ইউজ করেছি, একদম কমফোর্টেবল ছিল। এগুলো নিয়ে কোনো প্রবলেম আমরা পাই নাই, বিকজ এটার রাতে আবার 460 টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে কিন্তু আমরা অনেক যখন গেমিংও করেছি তখনও কোনো ল্যাগ প্রবলেম পাই নাই, যেটা আমার কাছে UI থেকে খুব ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে UI এক্সপিরিয়েন্স নর্মালি আমরা নতুন ব্র্যান্ডের ফোনগুলোতে খুব একটা ভালো পাই না, বাট টেকনোর এই ফোনটা তো আমরা অনেকটাই ভালো পেয়েছি। এটার জন্য অবশ্যই আমি টেকনোকে থামস আপ দিব। তার পাশাপাশি এই ফোনটার যদি আমি ডিসপ্লের কথা বলি, 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এটা একটু আগেই বলেছি। তার পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। তার পাশাপাশি ডিসপ্লে রেজুলেশন হলো 2436x1080 পিক্সেল এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। তবে ফোনটা আমরা আউটডোর ইউজ করতে যে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। তবে আমার মনে হয় ব্রাইটনেসটা যদি আরেকটু বেশি হতো তাহলে আরো বেশি ভালো হতো। এছাড়া মোবাইলটার ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এই মোবাইলটার রেয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছিল স্যামসাং আইসোসেল HM6 সেন্সর। দেন আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটা হলো AI লেন্স। এবং রিয়ার প্যানেলে থাকা এই ক্যামেরাগুলো যদি আমি ছবির পারফরমেন্সের কথা বলি, মোটামুটি ডে লাইট কন্ডিশনে আমরা অনেক ছবি তুলেছি। ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি, কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনও ঠিকঠাকভাবে করতে পারছিল পোর্ট্রেট মোডে, তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। আপনাদের কাছেও আউটডোরের ছবি তুলে অনেক ভালো লাগবে। সে সাথে আমরা মোবাইলটার ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পেরেছি হাইস্ট 2K 30 FPS এ। ক্যামেরাতে ডাইরেক্ট কোনো EIS বা OS না থাকলেও আমরা ভিডিও শুট করার সময় বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটার যে ফ্রন্ট প্যানেলের ক্যামেরাটা রয়েছে অর্থাৎ সেলফি ক্যামেরাটা হলো
32 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার, এবং সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ ভালো লেগেছে। আমরা আউটডোরে প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি, পোর্ট্রেট মোডেও ভালো ছবি উঠতেছিল, কালার টোনটাও নাইসলি ধরে রাখতে পারছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক মতো করতে পারছিল। ওভারঅল আসলে প্রাইস বিবেচনায় এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট নাই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। দেন এই ফোনটা যদি আমি স্পিকারের কথা বলতে চাই, সাউন্ডের লাউডনেস খুবই ভালো পেয়েছি আমরা, সাউন্ডের ক্ল্যারিটিনেস অনেক ভালো ছিল। আর এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, সো মোটামুটি আমরা 100% ভলিউমও বেশ ভালো সাউন্ডের পারফরমেন্স পেয়েছি। আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। আর ট্রাস্ট মি, টেকনোর স্পিকারের যে ইমপ্রুভমেন্ট আমরা এই ফোনে দেখেছি ইউআই মতো, সেটার জন্য টেকনোকে আমি আরেকবার থামস আপ দিলাম। দেন এই ফোনটা যদি আমি ব্যাটারি কথা বলতে চাই, এই মোবাইলটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে, সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে, এবং এই চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে এই ফোনটা একবার চার্জ দিয়ে আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমাদের কাছে অনেকেই ভালো লেগেছে হালকা পাতলা যখন আমরা বেসিক ইউজ করছি। তার পাশাপাশি যখন আমরা এই ফোনটাতে গেমিং করেছি, ভিডিও দেখেছি বা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 8 ঘন্টা থেকে একটু বেশি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ এই স্লিমেস্ট ফোন হিসাবে। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট প্রসেসর। এটা নর্মাল যে মিডিয়াটেক হেলিও G99 রয়েছে তার থেকে স্লাইটলি একটু বেশি ভালো ক্লক স্পিড প্রোভাইড করে। তার পাশাপাশি জিপিইউ পারফরমেন্স আমরা মোটামুটি আরেকটু ভালো পাবো নর্মাল G99 থেকে। তার পাশাপাশি অক্টাকোর এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং এই ফোনটাতে জিপিইউ হিসাবে রয়েছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,28,030। সেই সাথে মোবাইলটির বেঞ্চমার্ক স্কোরের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে কিন্তু খেলা যায়, এবং গেমিং পারফরমেন্স যথেষ্ট স্টেবল পেয়েছি। হিটিং এর দেখা কিন্তু আমরা একেবারে পাইনি, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে এটা ঠিক 1.5 ঘন্টার মতো প্লে করলে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা কাছাকাছি যখন গেম প্লে করবেন, তখন এই ফোনটা হালকা পাতলা হিট হয়, যেটা খুব বেশি না। তবে হিট হলো ফোনটাতে ল্যাগিং ইস্যু পাইনি আমরা। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাস্ট্রোনাইন গেমসটা খেলেছি, গেমের কালার অ্যাকুরেসি আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ইভেন আমরা গেম প্লেও যখন করেছি সেটাও আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ই ফুটবল গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্সও যথেষ্ট ভালো পেয়েছি। যারা আপনারা ই ফুটবল গেমস খেলে থাকেন, তারা এই ধরনের কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আলা ফোনে ই ফুটবল যদি খেলেন তাহলে অনেকই ভালো লাগবে। দেন এই ফোনটার প্রাইসের কথা বলতে গেলে, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR 4X এবং স্টোরেজটা হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 26,999 টাকা। এবার চলুন আমরা জেনে নেই এই ফোনটার কি কি ল্যাকিংস আমরা পেয়েছি, তার পাশাপাশি এই ফোনটার কি কি বেস্ট সাইড ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে, মোবাইলটাতে যদি OIS থাকতো তাহলে ভিডিও শ্যুট করার সময় আমরা একদম স্টেবল একটা পারফরমেন্স পেতাম, যেটা আসলে আমি মনে করি এই বাজেট রেঞ্জে থাকা উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনটার আমি ল্যাকিংস বলবো না, বাট ফোনটার সাথে একটা ফ্যান্সি চার্জার দেওয়া উচিত ছিল, ধরেন 65 ওয়াটের চার্জার বা 70 বা 80 ওয়াটের চার্জার বা 120 ওয়াটের চার্জার। এটা আমি ফোনের ল্যাকিংস বলবো না, কারণ 33 ওয়াটের চার্জার ইটস মোর দেন এনাফ, বাট তারপরও যদি একটা ফ্যান্সি চার্জার থাকতো তাহলে ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং হতো। তার পাশাপাশি এই ফোনটাতে যে ব্রাইটনেসটা রয়েছে ডিসপ্লের 1000 নিটস অবশ্যই অনেক ভালো, বাট আরেকটু বেশি যদি নিটস হতো তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, এই ফোনটার কিন্তু আরও অনেক বেশ কিছু ভালো ভালো বিষয় রয়েছে, যেটা নিয়ে আলোচনা না করলেই নয়। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার আউটলুক। আমার কাছে সত্যি কথা বলতে এই ফোনটার আউটলুক খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং সেটা কার্ভড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। আরেকটা কথা বলি, এটাই সম্ভবত বাংলাদেশে নট অনলি টেকনো, ওভারঅল এখন যেসব ফোন রয়েছে অফিসিয়ালি যদি আমি চিন্তা করি, এটাই সম্ভবত সবচাইতে স্লিম, সবচাইতে পাতলা ফোন এবং সবচাইতে বড় ডিসপ্লে ফোন। এবং সবথেকে বড় কথা, স্লিম বা পাতলা ফোনগুলোতে কিন্তু ব্যাটারি অনেক সময় কম থাকে, বাট এটাতে কিন্তু আমরা 5000 mAh ব্যাটারিও পাচ্ছি। সো ওভারঅল একটা কম্প্যাক্ট ফোন বলবো আমি যদি ডিসপ্লের কথা বলি। তাছাড়া সিমেট্রিক্যাল ডিসপ্লে, অর্থাৎ চারদিক থেকে চিন এবং ভেজেল সমান, সেই সাথে ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেই সাথে এটাতে IP53 এর সার্টিফিকেশন রয়েছে, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি যে ছিটে ফোটা পানি বা ধুলাবালি লাগলেও এই ফোনের কিছু হবে না। সো এই বিষয়গুলো ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনের আমার খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, এই মোবাইলটাতে মিডিয়াটেক হেলিও G99 যে আলটিমেট প্রসেসরটা রয়েছে, সো স্লাইটলি একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। আমরা গেমিং করতে যাই মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। লং টাইম গেম প্লেতে ফোনটা হালকা পাতলা হিট হলো, ল্যাগ করে না, যেটা অনেক বড় একটা বিষয়। তার পাশাপাশি আমরা ই ফুটবল বা অ্যাশওয়ান টাইপ গেমসগুলো খেলেছি, যেখানে কালার অনেক ইম্পর্টেন্ট। সো গেমিং এর সময় কালার অ্যাকুরেসি নিয়েও আমরা কোনো প্রবলেম পাইনি, আর লং টাইম গেম প্লেতে তেমন একটা ল্যাগিং ইস্যুসও আমরা পাইনি। দেন এই ফোনটা যদি আমি ক্যামেরার কথা বলি, যেটা আমরা ক্যামেরা সেকশনও বলেছি, মোটামুটি ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো, বাট এই যে ভিডিও ক্যামেরা যদি OIS থাকতো বেশ স্টিল হইতো। আর একটা বিষয় হলো এই ফোনটার ইউআইটা
যেটার জন্য আমি টেকনোকে আবারও থামস আপ দিচ্ছি। তারা ইউআইটা অনেক বাটার স্মুথ ইউআই করেছে, যেটা আসলেই খুব ভালো একটা কাজ আমি মনে করি। বাংলাদেশে অফিসিয়ালি যেসব কোম্পানিগুলো আছে সেগুলো দেখা যায় এই ধরনের ইউআই পারফরমেন্স দিয়ে ফোনগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, বাট এই ফোনটা মোটামুটি গুড প্রাইসে এসেছে যদি আমি ইউআই পারফরমেন্সের কথা বলি। আদার্স হয়তো আপনাদের কাছে প্রাইস বেশি মনে হলেও হতে পারে, বাট ইউআইটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি ফোন মোটামুটি ইউজ করেন, হালকা পাতলা গেমিং করেন, ডিসপ্লেটা ইম্পর্টেন্ট, তার পাশাপাশি মোটামুটি একটা প্রিমিয়াম ফোন নিতে চাচ্ছেন, বাজেট ধরেন 25 থেকে 30,000 টাকার মধ্যে, এবং আপনি অফিসিয়ালি কোনো একটা ফোন কিনবেন, আমি মনে করি তাদের জন্য টেকনো স্পার্ক 20 প্রো প্লাস অর্থাৎ এই ফোনটা একটা আদর্শ চয়েস। এছাড়াও এই মোবাইলটার পাশাপাশি বাংলাদেশ মার্কেটে টেকনো স্পার্ক 20 প্রো ওই ফোনটাও লঞ্চ হয়েছে 21,999 টাকায়। সেই ফোনটাতেও মিডিয়াটেক হিলো G99 প্রসেসরের পাশাপাশি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপ রয়েছে এবং 6.78 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।